আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ত্রিকোণমিতি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 এর লেকচার নাম্বার 5 শুরু করতে যাচ্ছি এবং গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন সম্পর্কে জানবো এবং আমাদের কিছু ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল আমরা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই যদি মনে থেকে আমরা কিন্তু গত ক্লাসে এইগুলা দিয়ে শেষ করেছিলাম যে আমরা দেখেছিলাম যে এক রেডিয়ান কোণকে আমরা বৃত্তীয় পরিমাপে কিভাবে প্রকাশ করতে পারি। আমাদের সেখানে আসছিল যে এক রেডিয়ান ইজ ইকুয়াল টু 2/π ইন্টু সমকোণ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের গত ক্লাসে প্রমাণ করে আমরা দেখিয়েছি। এখন আমরা সেখান থেকেই কিছু ফার্দার প্রমাণের দিকে আমরা অগ্রসর হব। তো আমরা দেখে এসেছিলাম যে এক রেডিয়ান কোণ কাকে বলে, যে এক রেডিয়ান কোণ হলো যদি আমাদের বৃত্তের কেন্দ্রে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান কোনো একটা বৃত্তচাপ আমরা অঙ্কিত করি, তাহলে যে কোণটা আমাদের বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয় বা কেন্দ্রস্থ কোণটা যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা এক রেডিয়ান কোণ বলতেছিলাম। এবং সেই এক রেডিয়ান কোণের মানটা আমরা প্রকাশ করেছি কতগুলো ধ্রুবক সংখ্যার আলোকে, 2/π, পাই মানে 3.1416 ইন্টু এক সমকোণ, ঠিক আছে। এখন আমি জাস্ট এই লাইনটাকেই, উপরে যে লাইনটা আছে এই উপরের লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি না, কারণ এক রেডিয়ানকে আমরা সি দ্বারা প্রকাশ করতেছিলাম, সার্কুলেটরি সিস্টেমকে আমরা ওইরকম সি দ্বারা প্রকাশ করছিলাম। তার মানে এক রেডিয়ানকে আমরা কিন্তু সংক্ষেপে এইভাবে লিখতে পারি। তাহলে এক রেডিয়ান ইজ ইকুয়াল টু 2/π সমকোণ। এখন জাস্ট আমি এখানে ঐকিক নিয়ম করেছি। কেমন ঐকিক নিয়ম? যে এক রেডিয়ান ইজ ইকুয়াল টু যেহেতু এটা হচ্ছে, তাহলে এক সমকোণ ইজ ইকুয়াল টু পাই এখানে ভাগ আছে, এপাশে আসলে গুণ হবে, 2 এখানে গুণ আছে, এপাশে আসলে ভাগ হবে। জাস্ট আমাদের এই সমীকরণের 2/πকে আমি এপাশে নিয়ে আসছি। তো 2/π সমীকরণে এই পাশে আসলে সেটা উল্টায় π/2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? রেডিয়ান হয়ে যাবে, কারণ এখানে তো রেডিয়ান আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এক সমকোণ কিছু নয় মানে তো এক, তার মানে এক সমকোণ ইজ ইকুয়াল টু কিন্তু π/2 রেডিয়ান। কথাটাকে বুঝতে পারছি? এক সমকোণ ইজ ইকুয়াল টু কিন্তু π/2 রেডিয়ান। এখন আমি চাচ্ছি যে ডিগ্রির সাথে আমার রেডিয়ানের ডিগ্রি পরিমাপ, মানে আমরা যেটা পড়তেছিলাম কোন পরিমাপের পদ্ধতি, ডিগ্রি একটা কোন পরিমাপের পদ্ধতি মানে ষাটমূলক যেটাকে আমরা বলতেছি, আর একটা হলো বৃত্তীয় পরিমাপক পদ্ধতি যেটা রেডিয়ান, আর একটা শতমূলক, ওটা তোমাদের আমি এক্সট্রা পড়াবো, হয়তো আজকে বা নেক্সট ক্লাসে পড়াই দেবো, ওটা ছোট্ট করে পড়াবো, ওটা না জানলেও চলবে। এই দুইটা আমাদের খুব ডিটেলস জানা লাগবে। তাহলে আমরা বলতে পারি যে এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি না, এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি যে এক সমকোণ ইজ ইকুয়াল টু কি, এক সমকোণ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 90 ডিগ্রি। এক মিনিট, এক সমকোণ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 90 ডিগ্রি। এই এখানে বৃত্ত নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা জানি যে এক সমকোণ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 90 ডিগ্রি। এক সমকোণ ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 90 ডিগ্রি। আমি যদি এখানে সমকোণ আঁকি, তাহলে এক সমকোণ বলতে কিন্তু আমরা এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। এবং এক সমকোণ কিন্তু বৃত্তের 1/4 অংশ সে ক্যারি করে রাখছে। তাহলে এক সমকোণ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 90 ডিগ্রি। তার আমরা বলতে পারি সহজ কথা 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/2 রেডিয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি এইগুলো কিন্তু আমাদের সামনে অনেক বেশি মনে রাখা লাগবে, অনেক বেশি কিন্তু আমাদের মনে রাখা লাগবে, এই সম্পর্কটা জানা লাগবে যে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিন্তু π/2 রেডিয়ান, ঠিক আছে। যে ডিগ্রিতে প্রকাশ করলে 90 বলবো, আর রেডিয়ানে প্রকাশ করলে আমরা সেটাকে π/2 বলবো। দুইটা একই জিনিস, ঠিক আছে। একটা 90 ডিগ্রি ডিগ্রিতে পরিমাপ করছি, আর একটা রেডিয়ানে পরিমাপ করেছি। এখন আমি চাচ্ছি যে আবার ঐকিক নিয়ম করবো, যে 90 ডিগ্রি যদি এত হয় তাহলে 1 ডিগ্রি কত হবে? 90 এখানে ভাগ হয়ে যাবে, তাই না? জাস্ট ঐকিক নিয়ম। 90 ডিগ্রি এত হলে 1 ডিগ্রি হবে কি π/2, 2 এর সাথে 90 গুণ হবে, নিচে গুণ হবে। তাহলে 90 × 2 কত? 180। তার মানে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে π/180 রেডিয়ান। এইটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, যে আমাদের যে সম্পর্কগুলো আমাদের একদমই লাগবে প্রত্যেকবার ম্যাথে করতে গিয়ে, সেটা একটা হলো যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের হবে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। এই সম্পর্কটা কিন্তু আমাদের সবসময় লাগবে, যে ডিগ্রি থেকে কিভাবে সহজেই রেডিয়ানে যাওয়া যায়, এই সম্পর্ক থেকে আমরা যাবো। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা। এখন তোমাকে আমি যদি বলি যে নর্মালি 50 ডিগ্রি কত, তো 1 ডিগ্রি যদি এটা হয় তো 50 ডিগ্রি কত হবে? জাস্ট গুণ হবে উপরে 50 π/180 রেডিয়ান। তোমাকে যদি বলি 100 ডিগ্রি কত, তুমি কি করবো? জাস্ট 100 π/180 রেডিয়ান। তোমাকে যদি বলি 90 ডিগ্রি কত, সেটাও কিন্তু আমাদের এখান থেকে বের করে যাবে, ঠিক আছে। এগুলো আমি দেখাবো আস্তে আস্তে। এখানে জাস্ট এই সম্পর্কগুলো আমাদের মনে রাখা লাগবে। আবার দেখো সেম ভাবে আমি বলতে পারি এখান থেকে যে আবার যদি ঐকিক নিয়ম করি, এখানে আমি এই পাশে 1 রেডিয়ান রাখি, বাকি সব এই পাশে নিয়ে এসে পড়ি। জাস্ট এটার একটা ঐকিক নিয়ম হলো যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কি বলতে পারি বলো? 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কি বলতে পারি? খেয়াল করে দেখো কি বলতে পারি। 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে 180 এখানে কি আছে? ভাগ 80 পাশে গেলে গুণ হবে, এটা গুণ 80 পাশে আসলে ভাগ হবে, মানে এই জিনিসটা পুরো উল্টায় যাবে। তার মানে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি,
আমি জাস্ট একবার 1 ডিগ্রি আলোকে প্রকাশ করলাম, আর একবার জাস্ট এইগুলোকে পাশে আয়না 1 রেডিয়ান আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, এই দুইটা সম্পর্ক কিন্তু আমাদের যত ম্যাথ করবো আমার সামনে রেডিয়ান এবং ডিগ্রিতে আমাদের কনভার্ট করতে বলবে, যে ডিগ্রিতে একটা কোণ দেওয়া থাকবে, বলবে রেডিয়ানে প্রকাশ করো, আবার রেডিয়ানে একটা কোণ দেওয়া থাকবে, বলবে ডিগ্রিতে প্রকাশ করো। এই দুইটা সূত্র কিন্তু আমাদের সবসময় আমাদের লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট ঐকিক নিয়ম করেই আমরা জাস্ট এগুলো বের করলাম যে 1 ডিগ্রি এত হলে 1 রেডিয়ান কত হবে। 1 ডিগ্রি ইকুয়াল টু এইটা, তাহলে এপাশে সব কিছু এপাশে নিয়ে আসা পড়ি, তাহলে 1 রেডিয়ান থেকে যাবে শুধুমাত্র, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু হবে কিছু না, মানে এক আছে, তাই না, গুণাকারে। তো সেগুলো আমরা আশা করি সবাই বুঝতে পারি, এতটুকু বেসিক, এতদিন আসার পরে এতটুকু বেসিক আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, এবার আমরা যে সূত্রগুলো দেখলাম সেই সূত্রগুলো আগে কিছু জিনিস আমরা দেখি। ঠিক আছে, আমরা দেখি, যেমন দেখো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, আমি সূত্রটা আবার একটু লিখি তোমাদের সুবিধার জন্য, আমি লাল কালি দিয়ে লিখি, যে আমরা দেখে আসলাম যে যখন আমাদের ডিগ্রি হয় 1 ডিগ্রি ইজিক্যাল টু হয়, আমি মনে রাখতাম যে 1 ডিগ্রি ইজিক্যাল টু, যেহেতু এখানে ডিগ্রি আছে তাহলে এখানে আগে পাই হবে, তো পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। আর যদি রেডিয়ান বলতো 1 রেডিয়ান ইজিক্যাল টু হবে তাহলে 180 ডিভাইড বাই পাই। রেডিয়ান বললে উপরে 180 হয়, আর ডিগ্রি বললে, তুই দেখো ডিগ্রি বলছি শূন্য এখানে, তার মানে শূন্য নিচে হবে, আর রেডিয়ানে তো শূন্য নাই, এই জন্য শূন্যটা উপরে হবে, তো এই কোনাকোনি শূন্য থাকবে। যাই হোক, এইখানে এই সূত্রের আলোকে আমি কিন্তু অনেকগুলো জিনিসই প্রমাণ করে ফেলতে পারি। যেমন দেখো, তোমাকে আমি যদি বলি কিছু র্যান্ডম কোণ, তোমাকে আমি বললাম যে 30 ডিগ্রি ইজিক্যাল টু কত রেডিয়ানে, তাহলে আমাকে বলো 30 ডিগ্রি ইজিক্যাল টু রেডিয়ানে কত হবে। যেহেতু 1 ডিগ্রি হলো এইটা, তাহলে 30 ডিগ্রি হবে কি বলো, ঐকিক নিয়ম, তাহলে 30 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। আর বারবার রেডিয়ান লেখা লাগে না, তুমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারো, পাই ডিভাইডেড বাই 180। রেডিয়ান বা সি না লিখলেও হয়, মানে বোঝাই যায়। তুমি যদি 1 ডিগ্রি করে এটা লেখো তো এমনি অটোমেটিক বোঝা যায় এটা রেডিয়ানই প্রকাশ করতেছো, কারণ পাই দ্বারা প্রকাশ করতেছো, এটা বারবার তোমার লেখা লাগবে না, না লিখলেও হবে, না লিখলেও হবে, এটা মনে রাখতে হবে। তাহলে 30 ডিগ্রি ইজিক্যাল টু হবে জাস্ট 30 উপরে গুণ যাবে, ঐকিক নিয়ম, 1 ডিগ্রি এত হলে 30 ডিগ্রি কত, তাই না, জাস্ট ঐকিক নিয়ম। তাহলে এখন তুমি জাস্ট এটাকে কাটাকাটি করো, তাহলে দেখো যে 0 0 ক্যান্সেল, 3 6 18, তার মানে থাকবে কি বলতো পাই বাই 6, তার মানে 30 ডিগ্রি ইজিক্যাল টু কিন্তু আমাদের পাই বাই 6 রেডিয়ান। তুমি জাস্ট লেখার জন্য লেখো পাই বাই 6 রেডিয়ান। দেখো আবার তুমি যদি বলো যে 45 ডিগ্রি দেখবা, দেখো 45 ডিগ্রি কত হবে, 45 ডিগ্রি হবে দেখো 45 ইন্টু পাই ডিভাইড বাই 180, তো জাস্ট মেন সূত্র আমাদের কিন্তু এটাই। তাহলে এটা যদি কাটাকাটি করো দেখবো যে 4 45-এ 180 আসে, তাহলে কত আসবে, তাহলে পাই বাই 4 রেডিয়ান হবে, পাই বাই 4 রেডিয়ান হবে। আবার সেমভাবে তুমি যদি 90 ডিগ্রি দেখো, যেটা আমরা দেখে আসলাম 90 ডিগ্রি মানে কত, পাই বাই 2, তাই তো, 90 ডিগ্রি পাই বাই 2, এটা হিসাব করো, তাহলে 90 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, তো 0 0 ক্যান্সেল, 9 দুগুণে 18, তার মানে পাই বাই 2 রেডিয়ান। তো 90 ডিগ্রি মানে কিন্তু পাই বাই 2 রেডিয়ান। আবার আমি যদি 180 ডিগ্রি দেখি, খেয়াল করো তো 90-এর দ্বিগুণ না, তো এটাও দ্বিগুণ হয়ে যাবে, তার মানে পাই থাকবে শুধুমাত্র। তা থাকবে আমাদের কি বলো 180 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, 180 ক্যান্সেল, থাকতেছে আমাদের পাই রেডিয়ান। এইটা খুবই মনে রাখা দরকার যে 180 মানে হলো পাই রেডিয়ান, রেডিয়ানে বললে পাই আর ডিগ্রিতে বললে 180, দুইটা কিন্তু একই আসবে। ক্যালকুলেটর হিসাব করার সময় তোমাদের মোড থাকে, হ্যাঁ ক্যালকুলেটারে তোমাদের বিভিন্ন মোড থাকে, সেই মোডগুলোর মধ্যে দেখবা ডিগ্রি মোডে থাকে। নর্মালি আমাদের যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো তোমার নর্মালি সবসময় ডিগ্রি মোডে থাকে। যদি কখনো রেডিয়ান হিসাব করতে হয় তোমাকে, তো তোমাকে কিন্তু ক্যালকুলেটরটাকে চেঞ্জ করে আবার রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি ইজিক্যাল টু হবে পাই রেডিয়ান, আর 90 ডিগ্রি ইজিক্যাল টু হবে পাই বাই 2 রেডিয়ান, একই কথা। এইভাবে তুমি যত কোণ আছে, যেমন কোণই হোক না কেন, তুমি সবগুলোকে কিন্তু তুমি রেডিয়ানে প্রকাশ করে ফেলতে পারো। যেমন তোমাকে আমি যদি বলি এখন 270 ডিগ্রি বলো, বা তোমাকে যদি 360 ডিগ্রি বলি, তাহলে দেখো 360 ডিগ্রি আবার কি 180 দ্বিগুণ না, তার মানে এটা কি হয়ে যাবে 2 পাই হয়ে যাবে না, এটা মুখোমুখি করা যায়। তারপর তুমি করো যে 360 ইন্টু পাই ডিভাইডেড বাই 180 ইজিক্যাল টু কত হবে, 0 0 ক্যান্সেল, 18 দুগুণে 36, তার সাথে আমাদের 2 পাই রেডিয়ান। শুধুমাত্র এইভাবেই না, তুমি কিন্তু উল্টাভাবে করতে পারো, যে আমরা সবাই জানি যে 1 রেডিয়ান ইজিক্যাল টু কিন্তু আবার জানি 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি। এখন তোমাকে আমি যদি বলি যে ধরো যে পাই বাই 6 রেডিয়ান, এই পাই বাই 6 রেডিয়ান ইজিক্যাল টু কত ডিগ্রি, পাই বাই 6 রেডিয়ান ইজিক্যাল টু কত ডিগ্রি, তুমি কি করবা, যেহেতু তুমি জানো 1 রেডিয়ান ইজিক্যাল টু এত ডিগ্রি, তাহলে তুমি বলতে পারো যে পাই বাই 6 রেডিয়ান ইজিক্যাল টু হবে জাস্ট উপরে গুণ হবে 180 ইন্টু পাই বাই 6 ডিভাইডেড বাই পাই। এইভাবে করে তুমি ডিগ্রিতে হিসাব করে ফেলতে পারো। কত হয় দেখো, কাটাকাটি করো, দেখো এটাকে করলে কি হয়, ভেঙে ভেঙে করো, 180 ইন্টু পাই, যদি পাই বাই 6 আছে 6 কিন্তু নিচে এসে পড়বে, আর এখানে পাই থাকবে, তো পাই ক্যান্সেল, আর 3 6 18,
তার মানে আর একটা শূন্য থাকবে, তার মানে থাকতেছে আমাদের কি 30 ডিগ্রি। তার মানে দেখো π/6 মানে কিন্তু আমাদের 30 ডিগ্রি আসছে। তো ওই সেমভাবে কিন্তু এখন তুমি সবগুলা কোণকেই কিন্তু একইভাবে হিসাব করে ফেলতে পারো। আমরা আশা করি বুঝতে পারলাম যে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রির যে কনভার্সনগুলো, এই কনভার্সনগুলো কিন্তু কিভাবে সংঘটিত হয় এইগুলো আমাদের মাথায় আশা করি ঢুকে গেছে। এখন সেখান থেকে আমরা যদি একটা জেনারেল ফর্মুলা হিসাব করি, একটা জেনারেল ফর্মুলা হিসাব করি, তাহলে সেটা কিভাবে হবে? এক মিনিট দাঁড়াবে, এক মিনিট। ঠিক আছে, হ্যাঁ এবার আসো। ঠিক আছে, এবার আমরা একটা জেনারেল ফর্মুলাতে যাই। যেমন ধরো আমি তোমাকে বললাম যে 30 ডিগ্রি 40 ডিগ্রি যে কোনো কিছু তো হইতে পারে, তাই না? যে কোনো কিছুই কিন্তু হতে পারে। তাহলে আমরা বলতে পারি, ধরো তোমাকে আমি বললাম যে লেট বা ধরে নেই এটা উপর উঠে নিই। ঠিক আছে, এখন ধরো আমি তোমাকে ধরে নিলাম যে ডি একটা ডিগ্রি, ঠিক আছে? ডি একটা ডিগ্রি, এই ডিগ্রিকে আমি রেডিয়ানে প্রকাশ করব। ডি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। ডি একটা যে কোনো মান হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, 180, যত ইচ্ছা তত হতে পারে, তাই না? রেডিয়ানে প্রকাশ করো। আমি একটা জেনারেল ফর্মুলা বের করতে চাচ্ছি ফর এমসিকিউ। রেডিয়ানে প্রকাশ করো। তুমি এই ম্যাথটার অ্যান্সার কিভাবে দিবা? বলো। দেখো সহজ কথা, তুমি জানো উই নো যে 1 ডিগ্রি ইজ ইকাল টু কি? 1 ডিগ্রি ইজ ইকাল টু হবে π/180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইজ ইকাল টু যদি এটা হয়, তাহলে ডি ডিগ্রি ইজ ইকাল টু কি হবে? একের পরে কি গুণ হয়ে যায় না জাস্ট? তার মানে π/d/180 রেডিয়ান, এটাই অ্যান্সার, তাই তো? তার মানে আমরা বুঝলাম, খেয়াল করো কিন্তু, যে ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে এত রেডিয়ান। তার মানে এই যে আমাদের ভিতরে যে কোণটা আছে, এটা কিন্তু আমাদের রেডিয়ান নির্ধারণ করতেছে, রেডিয়ান, তাই না? এটা যখন হিসাব নিকাশ করে কাটাকাটি করবা তখন তো একটা মান আসবে, সে মানটা কিন্তু রেডিয়ানে হবে। কি হবে? রেডিয়ানে হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু কি হবে? রেডিয়ানে হবে। ঠিক আছে, রেডিয়ানে হবে। আমি আবার একটু কাটাকাটি করে দাও, 1 মিনিট। তাহলে এই ভিতরে যে মানটা এখন ডিগ্রি নাই, কারণ তুমি কি করছো? এই π/180 গুণ করে ফেলছো। এখন এটা কিসে হয়ে গেছে? রেডিয়ানে হয়ে গেছে। কিসে হয়ে গেছে সেটা? রেডিয়ান হয়ে গেছে। রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছি? আগে ছিল ধরো 30 ডিগ্রি, এখন কিন্তু 30 ডিগ্রি নাই। হিসাব নিকাশ পরে রেডিয়ান একটা মান আসবে। তো যে মানটা ধরো π/6 আসলো বা π/4 আসলো, যাই আসলো না কেন সেটাকে আমি 8 ধরে নিছি। না আমি তো জানি না ডি এর মান কত। ডি যদি 30 ডিগ্রি হয় তাহলে সেটা π/6 আসবে। ডি যদি তোমার 45 ডিগ্রি হয় তাহলে সেটা π/4 আসবে। ঠিক আছে, তো সেই জন্য সেই মানটাকে আমি 8 ধরে নিছি। তাহলে এখন চিন্তা করো তো, তার মানে আর যেই কথা আর ভিতরে যেই পোর্শনটা কিন্তু একই কথা না? হ্যাঁ অবশ্যই, কারণ এটাকে হিসাব নিকাশ দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও যে এই ভিতরেরটাকে যদি হিসাব নিকাশ করি তাহলে তো আমাদের π/6 বা π/4 যা আসবে, তাই না? তার মানে আর ইজ ইকুয়াল টু বলতে পারি ভিতরের লেখাটা। বুঝতে পারছি তো, যে এটাকে হিসাব নিকাশ করলেই কিন্তু এই আর এর মানটা আমরা পাবো। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে, সুতরাং বলতে পারি আমরা কি বলতে পারি যে π/d/180 ইজ ইকুয়াল টু আমাদের আর। ঠিক আছে, মানে রেডিয়ান। অবশ্যই দুইটা রেডিয়ান আকারে আমাদের এখানে আছে। তো এখন আমি জাস্ট দেখো দুইভাবে এটাকে প্রকাশ করতে পারি, যে আমি এটাকে এই ডিটাকে রাখি পাশেই, আর 180 এটা নিচেই রাখি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এবার আমি দাগ দিলাম, এখানে আর লিখলাম, এই পাই এখানে গুণ আছে ডি এর সাথে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এইভাবে লিখতে পারি। এই সমীকরণটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, ফর এমসিকিউ বলতে পারো, বা যা তুমি সিকিউতে হিসাব চেক করার জন্য এটা ইউজ করতে পারো। এটা কি মিন করতেছে বলো তো? এটা কিন্তু আমাদের ডিগ্রির সাথে রেডিয়ানের একটা সরাসরি সম্পর্ককে মিন করতেছে। কিভাবে মিন করতেছে ভাইয়া? দেখো তো, তোমাকে যদি 30 ডিগ্রি আমি দেই, তুমি যা সেখানে 30 বসাবা, এখানে 180 আছে, তোমার রেডিয়ানের মানটা বের হয়ে যাবে। দেখো তোমাকে আমি একটু এক্সাম্পল হিসেবে চিন্তা করি। যেমন ধরো এক্সাম্পল তোমাকে আমি বললাম 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান, এটা রেডিয়ানের ভ্যালু কত। তো এখন তুমি যে সম্পর্কটা মনে রাখবা, তো 30 ডিগ্রি দেওয়া আছে, মানে কি ডি এর মান দেওয়া আছে, তাই না? ডি এর মান দেওয়া আছে, তোমাকে আর এর মান বের করতে বলছে। তো ডি তুমি 30 বসাও, আর রেডিয়ানে 180 বসাও, আর বের হয়ে যাবে, এখানে পাই থাকলো। এই একই হিসাব কিন্তু, পাই পাশে আসলে পাই ইন্টু ডি ডিভাইডেড বাই 180, এটাই তো হিসাব, তাই না? 0 0 ক্যান্সেল, 3 6 18।
আর পাই এখানে গুণ ভাগ আছে উপরে গেলে গুণ হয়ে যাবে, তার মানে থাকবে অ্যাকচুয়ালি আর ইজিক্যাল টু, এটা তোমরা পারবা π/6 রেডিয়ান। দেখো আমাদের 30 ডিগ্রি ইজিক্যাল টু π/6 রেডিয়ান কিন্তু আমাদের আসলো। তো জাস্ট আমরা আগে যে ম্যাথগুলো করলাম ওই ম্যাথগুলো ওইভাবে করলেও হবে। তুমি জাস্ট মনে রাখার জন্য এই সম্পর্কটা মনে রাখতে পারো যে ডিগ্রি এবং রেডিয়ানকে তুমি একই সমীকরণের মধ্যে নিয়ে আসলা, ঠিক আছে, জাস্ট তোমার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। আমি আবারও বলতেছি যে আমি জানি 1 ডিগ্রি ইজিক্যাল টু এটা, তোমাকে র্যান্ডম একটা ডিগ্রি মান দিছি d ডিগ্রি, সেই d ডিগ্রি ইজিক্যাল টু তাহলে হবে কি জাস্ট গুণ হবে এখানে, তাহলে ভিতরটা কি হয়ে গেছে এখন রেডিয়ান হয়ে গেছে। তো এটাকে আমি এই সবগুলাকে ভাগ গুণ করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করছি, চলো আর, তারপর আমরা বলতে পারি যে আর ইজিক্যাল টু ভিতরেরটাই, কারণ এটাকে তো ভাগ গুণ করে এই আরটা আসছে, তাই না, তো এটা ইজিক্যাল টু এটা বলতে পারি। তাহলে সেখান থেকে আমরা জাস্ট এই পাইটাকে এই পাশে নিয়ে এসে পড়ছি। তো ডি এর মান তো তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, ডি এর মান 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি যা ইচ্ছা থাকুক সমস্যা নেই, সেখান থেকে তুমি আর এর মানটা কিন্তু এই সমীকরণ থেকে বের করে ফেলতে পারবা। একটু চিন্তা করবা, দেখবা যে সবকিছুই মানে আগে যা পড়লাম এখন যা পড়ালাম সবকিছু কিন্তু একই, মানে কোনো সাংঘর্ষিক ব্যাপার ট্যাপার আসলে না। তার মানে এখন আমরা বুঝলাম যে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া কিন্তু একদমই সোজা, জাস্ট দুইটা সূত্র মনে রাখা লাগবে, 1 ডিগ্রি ইজিক্যাল টু π/180 রেডিয়ান অথবা 1 রেডিয়ান ইজিক্যাল টু 180/π ডিগ্রি। এই দুইটা কনসেপ্ট জাস্ট মনে রাখলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কনভার্সনগুলো আর কি, ঠিক আছে। এবং আমরা কয়েকটা মেজর জিনিস মনে রাখবো অ্যাকচুয়ালি, তোমরা আমি সামনেই পড়াবো তোমাদের যে ত্রিকোণমিতিতে যে আদর্শ কোণ, মানে আদর্শ কোণ বলতে কি, তুমি তো অনেক কোণ ইউজ করতে পারো চাইলে, তাই না, তুমি ইউজ করতে পারো 90.1 ডিগ্রি, ইউজ করতে পারো 40.5 ডিগ্রি, ইউজ করতে পারো 50.9 ডিগ্রি, এরকম হাজার হাজার কোণ কিন্তু হওয়া সম্ভব। কিন্তু কিছু আদর্শ কোণ আমরা ধরে নিই যে এই কোণগুলোকে নিয়ে আমরা ভালো মতো কাজ করার চেষ্টা করবো সবসময়। যেমন তোমার ধরো 0 ডিগ্রি, তারপর তোমার ধরো 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 180, 360, 270, মানে এই মানগুলোকে আমরা সবসময় কাজ করে থাকি, এইগুলোকে আমরা মোটামুটি আদর্শ কোণ বলতে পারি। এই জন্য কিন্তু আমরা সেই কোণগুলোকে বারবার একটু মনে রাখবো। যেমন 30 ডিগ্রি ইজিক্যাল টু π/6, এটা এমনি মনে থাকা যাবে আর কি, মনে রাখতে পারবা তোমরা। 45 ডিগ্রি ইজিক্যাল টু π/4, তারপর যেমন 90 ডিগ্রি ইজিক্যাল টু π/2, 180 ডিগ্রি ইজিক্যাল টু π, তারপরে 360 ডিগ্রি ইজিক্যাল টু 2π, এগুলো আমাদের নর্মালি মনে থাকবে। জাস্ট তোমরা 180টা মনে রাখো, কারণ 180 ইজিক্যাল টু যদি পাই হয় তাহলে 180 হাফ কি 90, তো পাইটাও হাফ হয়ে যাবে π/2, আবার 180 ডাবল কি 360, তাহলে সেক্ষেত্রে পাইটাও ডাবল 2π হয়ে যাবে। তার মানে এগুলো হলো কনভার্সন, যে আমি কোন এককে প্রকাশ করছি আমাদের বৃত্তীয় কোণটাকে। আশা করি এই কনসেপ্টগুলো আমাদের মোটামুটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি সামনে যাই, তাহলে খেয়াল করো। এবার আমি বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল এটা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের লাগবে। তার মানে এখন আমার আজকের যে প্রথম যে এটা হবে সেটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। এটা সূত্রটাকে একটু প্রতিপাদন করে দেওয়া। বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রের প্রতিপাদন তোমাদের লাগবে না, বাট দেখানোর জন্য আমি জাস্ট দেখা দিব আর কি। বৃত্তচাপের দৈর্ঘ্য এটাকে কিন্তু আমরা মনে আছে এস দ্বারা প্রকাশ করতাম। বৃত্তচাপের দৈর্ঘ্যকে কিন্তু আমরা কি করতাম, বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম। এবং তোমাদের যদি মনে থেকে থাকে আমরা বলেছিলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এগুলো কিন্তু তোমাদের গত ক্লাসে আমি করিয়েছি এবং সেখান থেকে তোমাদের দেখে আসা উচিত, আমি তোমাদের দেখিয়েছিলাম। জাস্ট একটু ওভারভিউ করে দিচ্ছি যে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য তোমাকে আমি দেখাইছিলাম যে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য ধরো এরকম একটা আমি ব্যাসার্ধ আঁকলাম আমি বৃত্তের, এবং আরেকটা ব্যাসার্ধ আমি এখানে এই বৃত্তের আঁকলাম। এখানে আমি দুইটা বৃত্তের ব্যাসার্ধকে ডিনোট করলাম। তাহলে এখানে আমি বললাম এখানে আমাদের হলো আর, এখানে আমাদের হলো আর, ঠিক আছে। আর এই যে কোণটা হলো থিটা কোণ, এটা যদি থিটা কোণ হয়, এটাকে তুমি রেডিয়ানে প্রকাশ করতে পারো। আমরা সচরাচর রেডিয়ানে প্রকাশ করার সাহায্য মানে প্রকাশ করবো সবসময়, ঠিক আছে, সুবিধা হবে, সমস্যা নেই। এখন দেখো তাহলে আমরা এখান থেকে কেন সুবিধা হবে সে প্রমাণটা করলে বুঝবো আর কি। এখান থেকে এখানে যে এই যে চাপটা উৎপন্ন হলো না দুইটা ব্যাসার্ধ, এটাকে আমরা কি বলতাম বৃত্তচাপের দৈর্ঘ্য, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম। বৃত্তচাপের দৈর্ঘ্য এস দ্বারা প্রকাশ করতাম। এবার আমরা সবাই জানি যে থিটা যত বাড়বে মানে মাঝখানে যে কোণটা যত বাড়বে এসও তত বাড়বে, আবার থিটা যত আমাদের কমবে তাহলে এসও কিন্তু আমাদের তত কমবে, তাই না? কারণ কি এই যদি দুইটার মধ্যে স্প্রেড হয়, দুইটা বাহু যদি স্প্রেড বা মানে বড় হয় তাহলে কিন্তু বৃত্তচাপটা বড় হবে। তার মানে থিটা বাড়লে এসও বাড়বে, আবার থিটা কমলে এসও কমবে। তাহলে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারতাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। কোন কোণের সমানুপাতিক? কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এটা কিন্তু গত ক্লাসে আমরা বলে আসছি, অনেক ডিটেলস বলছি এগুলা, আপাতত আমি জাস্ট এইভাবে বললাম আর কি, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক, এটা কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি। এবং আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি আমি, এক মিনিট, এটাকে একটু কপি করে আমি একটু নিয়ে আসি, খেয়াল করো। এখানে আমাদের এই বৃত্তচাপের দৈর্ঘ্য তো সবকিছু বুঝলাম আমরা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখন একটা জিনিস খেয়াল করবা, এখানে আমি ধরো হলুদ কালি দিয়ে আকাশি না সবুজ কালি দিয়ে দিই। তাহলে এই যে আমাদের অংশটা আছে না, এই অংশটা, হ্যাঁ, যে বৃত্তচাপের দৈর্ঘ্য মাঝখানে যে অংশটা আমাদের রচনা করলো, এটাকে আমরা কি বলে থাকি বলতে পারবা? এটাকে কিন্তু আমরা বলে থাকি বৃত্তকলার ক্ষেত্রফল। এটাকে আমরা কি বলে থাকি? বৃত্তকলা।
এটাকে আমরা বলে থাকি বৃত্তকলা, মানে কতটুকু আবদ্ধ অংশ, তাই না? এবি চাপ দ্বারা তৈরি, এবি চাপ দ্বারা তৈরি এ ও বি বৃত্তকলা। আচ্ছা আমি তোমাকে একটু নামগুলো বলে দিই। ধরো তোমাকে আমি বললাম এটা এ, ধরো এটাকে তোমার বললাম বি, এটাকে তোমার ধরো আমি বললাম ও। তার মানে এ ও বি একটা বৃত্তকলা, একটা ত্রিভুজের মতো, যদিও ত্রিভুজ না, একটা ত্রিভুজের মতো রচনা করছে। এটা তো কোনো বাহু না, এটা একটা বক্রপথ, তাই না? এটাকে আমরা বলতেছি এই জন্য বৃত্তকলা। তার মানে এবি চাপ দ্বারা, এই যে এ বি একটা চাপ না, বৃত্তচাপ, তাই না? এবি কি, এবি হলো বৃত্তচাপ। তাই আমরা বলতে পারি এটা কোন বৃত্তকলা? এবি চাপ দ্বারা তৈরি, সরি সেটা দেখো, এখানে আমরা বলতে পারি এটাকে যে এবি চাপ দ্বারা তৈরি, এবি চাপ দ্বারা তৈরি এ ও বি বৃত্তকলা, এ ও বি বৃত্তকলা। এখন আমরা এই বৃত্তকলা এবং এই বৃত্তচাপ মানে এস এর মানটা অ্যাকচুয়ালি কত, তারপর তোমার দেখা গেছে যে এই এ ও বি যে বৃত্তকলাটা হয়েছে এটা ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কতটুকু অংশ সে মানে আবদ্ধ করছে, সেই মানগুলো আমরা একটু বের করতে চাই। তো সেগুলোই আমরা এখন নেক্সটে আলোচনা করব, সেই মানগুলো আমরা কীভাবে বের করে ফেলতে পারি। খেয়াল করো, আমরা যদি বের করার চেষ্টা করি যে কীভাবে সেই মানগুলো আমরা বের করতে পারি, খেয়াল করো। প্রথমে আমি বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিয়ে কাজ করি। এখানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য নিয়ে কাজ করার জন্য দুটা বৃত্ত আমার লাগবে। আমি প্রথমে একটা বৃত্ত নেই, সেটাকে কপি করি, একই বৃত্ত, হ্যাঁ আমি একটু বড় করে এটাকে আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি, ঠিক আছে? আমি কাজটা অ্যাকচুয়ালি একই বৃত্তের উপরে করব, কিন্তু যাতে হিজিবিজি না হয় এই জন্য আমি কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন বৃত্ত আঁকলাম, মানে দুইটা আলাদা বৃত্ত আঁকলাম, বাট দুইটা কিন্তু একই বৃত্তকে ইন্ডিকেট করতেছে। মানে ব্যাপারটা বুঝাই তোমাদেরকে অ্যাকচুয়ালি। আসলে দেখো, তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি একটা ধরো এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর, এই বৃত্তের ব্যাসার্ধ আমি আর ধরলাম, এবং এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এই আর এর সমান বৃত্তচাপ আমি এই বৃত্তের মধ্যে অঙ্কিত করলাম আর এর সমান। তার মানে কি আমরা বলতে পারি এখানে যে বৃত্তচাপটা হবে সেটা কি, যদি এস হয় তো সেই এসটা হবে আর এর সমান, ঠিক আছে? তো বলো তো ভাইয়া, যদি এস আর এর সমান হয় তাহলে এই কোণটা কোন হবে? 1 রেডিয়ান কোণ। এগুলা কিন্তু আমরা আলোচনা করে এসেছি যে ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ অঙ্কিত করা হয় তাহলে সেই বৃত্তচাপ আমাদের বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কিন্তু 1 রেডিয়ান বলে থাকি, এবং এটাই কিন্তু আমাদের 1 রেডিয়ানের সংজ্ঞা ছিল। এগুলো আমরা বলতে একদম মুখস্থ করে ফেলছি, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি চিত্র 1, এটাকে বলতে পারি চিত্র 2। যদিও দুইটা বৃত্ত আসলে একই, আমি বলতেছি হ্যাঁ একই দুইটা বৃত্তকে আমি একই বলতেছি, বাট জাস্ট মানে হিজিবিজি যাতে না হয় এই জন্য আমি জাস্ট এটাকে একটু আলাদা মানে আঁকলাম আর কি। এবার আমি ধরো র্যান্ডমলি একটা কোণ আঁকতে চাচ্ছি, র্যান্ডম একটা কোণ। র্যান্ডম বলতে বোঝাচ্ছি ধরো যে আমি তো এখানে সব কিছু জানি যে এটা যদি আর হয় এই আসার মান আমি জানি আর হবে, ঠিক আছে, এবং এই কোণটা 1 রেডিয়ান হবে, সবই জানা আমার। কিন্তু সবসময় তো জানা থাকবে না। যেমন তোমাকে একটা নর্মালি আমি একটা বাহু দিয়ে দিলাম, ধরো বৃত্তের ব্যাসার্ধ তো আরই আছে, বৃত্তের ব্যাসার্ধ ধরো আরই আছে, এই যে ধরো বৃত্তের ব্যাসার্ধ আরই আছে, বাট এখন কিন্তু তার বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিন্তু এখন আর নাই, র্যান্ডম মান আমি এখানে নিয়েছি। তো সেটাকে আমি ধরে নিলাম, ধরো আমাদের এস, কি ধরে নিলাম, এটাকে আমি এস ধরে নিলাম, ঠিক আছে? সেই এস এর মান তো এখন আমি জানি না, যেহেতু এটা আর না তাহলে অবশ্যই এটা 1 রেডিয়ান হবে না, এটা অন্য একটা কোণ হবে। তো সেই কোণটাকে আমি ধরে নিলাম থিটা রেডিয়ান। দেখো এই জন্য কিন্তু আমি রেডিয়ানে প্রকাশ করছিলাম, ঠিক আছে, যাতে কনভার্সনটা সুবিধা হয়। মানে এখানেও রেডিয়ান বলছি, এখানেও রেডিয়ানই বলছি, যাতে প্যাস না লাগে। সবগুলোকে একই এককে রাখতে হবে, হয় ডিগ্রি হয় রেডিয়ান। এটা প্রমাণটা রেডিয়ানই করা হয়ে থাকে, কারণ তুমি আর ইজিক্যাল টু যদি আর হয় তাহলে সেক্ষেত্রে 1 রেডিয়ান বলতে পারবা, আর ইজিক্যাল টু যদি আর না হয় তাহলে সেক্ষেত্রে তুমি থিটা রেডিয়ান বা যেই কোণটা উৎপন্ন হয়েছে সেটা আমি জানি না কত, সেটা আমি বের করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তাহলে আমি দুইটা কিন্তু একই বৃত্ত, জাস্ট দেখো এই চিত্রটা আমি এখানে আঁকতাম তো একটু গোজামি হয়ে যেত আর কি, এই জন্য আমি আলাদা করে আঁকলাম। একই বৃত্ত, একই ব্যাসার্ধ, সবকিছু কিন্তু আমাদের একই। এখন এখান থেকে আমরা কি বলতে পারি বলো, এই দুটো চিত্র থেকে আমরা কি বলতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু পরে আসছি যে বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এখান থেকে কিন্তু আমরা নর্মালি সবগুলো প্রমাণ করে ফেলতে পারবো, ঠিক আছে? এই সম্পর্ক যদি আমরা জেনে থাকি তাহলে এখন আমাকে খেয়াল করো যে চিত্র 1 বেলায়, চিত্র 1 জন্য আমি কি করতে পারি? চিত্র 1 জন্য আমরা বলতে পারি যে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাই না? বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা এস কি, এস হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, আর থিটা কি কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে চিত্র 1 বেলায় বৃত্তচাপের দৈর্ঘ্য কত? আর এর সমান না, এস ইজিক্যাল টু আর, তাই তো? তো চিত্র 1 জন্য বলতে পারি যে আর সমানুপাতিক আর কেন্দ্রস্থ কোণ কত? 1 রেডিয়ান না, 1 রেডিয়ান। কথাটা বুঝতে পারছি যে কোন একটা বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। তাহলে চিত্র 1 বেলায় বৃত্তচাপের দৈর্ঘ্যটা হলো আমাদের ব্যাসার্ধের সমান এবং কেন্দ্রস্থ কোণটা হলো 1 রেডিয়ানের সমান। তাহলে এটা আমি এখান থেকে বলতে পারি। তাহলে এখান থেকে দেখো আরেকটা লাইন করি, তাহলে বা
বা এরকম দিতে পারি, সেটা হলো আর ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্ন তো আসলে সমান সমান না, আমাদের কাজ করতে হবে সমান সমান নিয়ে, এবং সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক আসে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, সেটাকে আমরা কে বলতে পারি। ঠিক আছে, এই কনস্ট্যান্ট ভ্যালুটা ছিল বিধায় আমরা কিন্তু সমানুপাতিক লিখতে পারছিলাম, যে সমানুপাতিক। ঠিক আছে, আর সমান লিখতে হলে একটা ধ্রুবক অ্যাড করতে হয়। ঠিক আছে, এটা আমরা ফিজিক্সের বিভিন্ন সূত্র প্রতিপাদন করার ক্ষেত্রেও আমরা দেখে আসছি এবং আমরা সামনেও দেখবো। ঠিক আছে, ইন্টু 1 রেডিয়ান, 1 রেডিয়ান। এটাকে আমি এখন তোমাকে আমি 1 নং সমীকরণ দিতে থাকি, 1 নম্বর সমীকরণ দিই। ঠিক আছে, এবার আসো চিত্র 2 এর জন্য, চিত্র 2 এর জন্য, চিত্র 2 এর জন্য। এবার আমাকে বলো সেমভাবে চিত্র 2 এর বেলা কী হবে। চিত্র 2 এর বেলা কিন্তু বিদ্যুৎচাপের দৈর্ঘ্য আমি S ধরছি, আর মাঝখানে যে কোনটা সেটাকে আমি থিটা ধরছি, এবং থিটাটা কোন এককে, রেডিয়ান এককে, তাই না। আমি বলছি বারবার সি লেখা লাগবে না, থিটা বলতে আমি আমার মনে থাকবে যে রেডিয়ান হবে। যেহেতু তারা একই বৃত্ত, তো ধ্রুবকটাও আমাদের একই হবে। ঠিক আছে, কারণ বৃত্ত যেহেতু এক, তো বৃত্ত যদি এক হয় কনস্ট্যান্ট ভ্যালুগুলোও কিন্তু সব এক হবে, যেহেতু কনস্ট্যান্ট, নামই তো কনস্ট্যান্ট, তাই না। কে একটা কি, কে একটা কনস্ট্যান্ট, এগুলো কিন্তু আমরা গত ক্লাস আলোচনা করেছি মোটামুটি, তাই না। এবং দেখো কে ইন্টু থিটা, ওয়ানগুলো লাগবে না, জাস্ট দেখানোর জন্য বলতেছি। তাহলে এখান থেকে আমি এটাকে নাম দিতে পারি 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এবার আমি কি করব, জাস্ট 2কে 1 দ্বারা ভাগ করে দেব। 2কে আমি কি করব, 2কে আমি 1 দ্বারা ভাগ করে দেব। তো ভাগ করলে কি হবে, এই পাশে S, এই পাশে হলো R, আর এই পাশে হলো কি কে থিটা, আর এই পাশে হলো কে ইন্টু 1 রেডিয়ান। তুমি দিতেও পারো, না দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি দাও, সমস্যা নেই, এখানে দাও, সমস্যা নেই, একই কথা। তো এখান থেকে তুমি জাস্ট মানে কে ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে কী হয়ে যাবে, এখান থেকে কে আর কে ক্যান্সেল হয়ে যাবে, থাকতেছে আমাদের কি 1, নিচে 1 থাকা যে কথা, না থাকা একই কথা, কোনো সমস্যা আমাদের নাই। এখান থেকে আমরা বলতে পারি যে আর এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে S ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আর থিটা, S ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আর থিটা। এটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকুয়েশনগুলোর মধ্যে একটা, যে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে ওই বৃত্তের ব্যাসার্ধ, এবং ওই বৃত্তচাপটা ওই বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে সেই কোণের গুণফলের সমান। এবং অবশ্যই এই কোণটা কিন্তু আমাদের এই যে থিটা কোণটা যেটা আছে, এই থিটা কোণটা কিন্তু আমাদের অবশ্যই কিসে নিতে হবে বলো তো ভাইয়া, সেটা কিন্তু অবশ্যই আমাদের রেডিয়ানে নিতে হবে। কিসে নিতে হবে, রেডিয়ান এককে, রেডিয়ান এককে নিতে হবে, রেডিয়ান এককে নিতে হবে। ব্যাসার্ধ একক নর্মালি মিটারে নিবা, তাহলে আর কোনো সমস্যা আমাদের হবে না। ঠিক আছে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রেডিয়ান এককে নিবা, আর ব্যাসার্ধটা সবসময় তুমি কিছু নিবা, মিটারে নিবা, তাহলে সুবিধা হবে আর কি। মিটার এককে নিবা, আর ব্যাসার্ধ সবসময় তোমার সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, তো সেন্টিমিটার দেওয়া থাকলে তুমি এটাকে মিটারে কনভার্ট করে নিতে পারো, সুবিধা হবে আর কি। চলো মিটারে নিবা, কারণ সবগুলো এসে একক বসাইতেছে এখানে, তো এটাকে মিটার নিলে তুমি এসের মানটাও মিটারেই পাবা। ঠিক আছে, তো যাই হোক আমরা বুঝলাম যে আসলে সেন্টিমিটার নিলে নিতে পারো, কোনো সমস্যা নেই, বাট মিটারটাই এখানে পারফেক্ট হবে। তাহলে মিটার আর রেডিয়ান এককে আমরা নিলাম, এবং নেওয়ার পরে আমরা দেখলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য S ইজ ইকুয়াল টু আমরা এখানে আর থিটা পেলাম। তাহলে এইভাবে কিন্তু আমি কোনোটা বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য সে কত কোণ উৎপন্ন করছে, এবং এখানে কিন্তু আমাদের এই কোণ উৎপন্ন করছিল, এবং সেই কোণ গুণ হয়েছে তার বৃত্তের ব্যাসার্ধের সাথে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, যে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমি কীভাবে বের করবো, জাস্ট ওই বৃত্তের ব্যাসার্ধ এবং ওই বৃত্তচাপটা ওই বৃত্তের কেন্দ্রে কী পরিমাণ কোণ উৎপন্ন করলো, সেই দুইটার গুণফলই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যের নির্ণয়ের সূত্র। এবার আসো আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা হিসাব করে ফেলি। ঠিক আছে, যে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল তারা রচনা করলো, সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। চলো, আবার আমাদের কি করতে হবে, দুইটা বৃত্ত আঁকতে হবে। আসলে একটাই বৃত্ত, কিন্তু যাতে হিজিবিজি না হয় এই জন্য কিন্তু আমি এটাকে দুইটা বৃত্ত আকারে প্রকাশ করতেছিলাম, সমস্যা নেই। দেখো এখানে আমি দুইটা করে বৃত্ত আঁকলাম, প্রথমে একটু বড় করে আঁকি, জিনিসটাকে দেখতে সুবিধা হবে। তো এটাকে আমি আরেকটা কপি করে এই পাশাপাশি দুটা বৃত্ত আমি এখানে আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, তো দুইটা বৃত্তের মধ্যে কি হবে, কি আমরা নিব, এটা একটু আগেরটা থেকে ভিন্ন, কারণ আগেরটা তো আমি কোণের সংজ্ঞা জানতাম, কিন্তু এখানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, তাই না। তো ক্ষেত্রফল বের করতে হলে আমাকে এমন একটা জিনিস বের করতে হবে যেটা ক্ষেত্রফল আমি জানি। তার আগে আমাকে বলো যে বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক ছিল, তাহলে কি বৃত্তকলার ক্ষেত্রফল তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক হবে না? অবশ্যই সমানুপাতিক হবে, একই সম্পর্ক কিন্তু। কিভাবে, চলো আমরা একটু দেখে আসি। আমি আগের স্লাইডটা দেখাইনি, তোমাকে মনে ছিল না। এই দেখো আমরা কি বলছিলাম, যদি বৃত্তচাপের দৈর্ঘ্যটাও বাড়ে, মানে থিটা ধরো বাড়লো, থিটা বাড়লে কি হবে বলো, আমাকে আমি যদি প্রকাশ করি, দাও 1 মিনিট। এই দেখো এখানে কপি করলাম, এখান থেকে যদি মুছে এগুলোকে, তোমাকে আমি বললাম এই বৃত্তটাই, যে এই বৃত্তটাই যে তার থিটাটা এখন বড় হয়েছে, থিটা এখন কি হয়েছে, বড় হয়েছে, এরকম হয়েছে, ধরো এরকম হয়েছে। তো সেটা কি বড় হয়েছে না, মাঝখানে যে অ্যাঙ্গেল থিটা, এটা কিন্তু আমাদের বড় হয়েছে। সরি, আমি একটু করে নিই। দেখো এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটাকে আমি ধরে নিলাম থিটা ধরে নিলে, তো এটাকে আমি বললাম এ পয়েন্ট, এটাকে আমি বললাম ইটস বি পয়েন্ট। ঠিক আছে, এ আর বি পয়েন্ট, এটা হলো আমাদের ও পয়েন্ট, ও এ আর এটা হলো বি পয়েন্ট। এখন আমাকে বলো যে আগেরটা থেকে
আগেরটা থেকে কিন্তু আমাদের এখন এই ক্ষেত্রফলটা কিন্তু অবশ্যই আমাদের বড় হয়েছে। আগেরটা থেকে কি হয়েছে? বড় হয়েছে। কারণ কি? কারণ এখানে থেটা কিন্তু বাড়ছে, থেটা কিন্তু আমি আগে থেকে বাড়াইছি, থেটা কিন্তু আমি আগে থেকে কি হয়েছে? থেটা কিন্তু আমি আগে থেকে বাড়াইছি, থেটা কিন্তু আমি আগে থেকে বাড়াইছি। এখানে থেটা ছোট ছিল, এখানে থেটা ছোট ছিল, এই জন্য আবদ্ধ ক্ষেত্রফলটাও কম ছিল, ছোট ছিল। থেটা এখানে বড় হয়েছে, আবদ্ধ ক্ষেত্রফলটাও কিন্তু বড় হয়েছে। তো একইভাবে কিন্তু আমিও বলতে পারি, এখান থেকে বলতে পারি যে বৃত্তকলার যে ক্ষেত্রফল, বৃত্তকলার যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল, বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এই একইভাবে বলা যায়, তাই না? কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক, স্বাভাবিক। এটা একদম জাস্ট অবজারভেশনের ব্যাপার, তুমি একটু খেয়াল করলেই বুঝবা, ঠিক আছে? যাক, আমি আবার ফিরে যাই, অবজারভেশনটাই সব কিছু। এখন দেখো আমি এখানে দুটো বৃত্ত এখানে আঁকছিলাম। একটা বৃত্তে আমি জানা জিনিস আঁকবো আগেটার মতো। আগের বৃত্তে আমি একটা বৃত্তে জানা জিনিস আঁকছিলাম যে এক রেডিয়ানের সংখ্যার সাহায্যে। এখানেও আমি সেম ওই কনসেপ্টটা একটু কাজে লাগাবো। খেয়াল করো যে আমি কী করবো কি, যে এবার এইভাবে একটা এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিলাম, সেটা হলো আর, এবং এক সমকোণ আঁকবো। কী আঁকবো? এক সমকোণ আঁকবো। এখানে আমি এক সমকোণ আঁকলাম, ঠিক আছে? কেন আঁকবো একটু বুঝাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আমি দেখো সবগুলোকে আমি কিসে প্রকাশ করবো বলছি? রেডিয়ানে প্রকাশ করব। তাহলে এখানকার যে কোণটা হলো, সেই কোণটা আমাকে বলো তো কত হবে? সেই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ডিগ্রিতে প্রকাশ করে 90 ডিগ্রি। বাট আমরা কিন্তু পড়ে আসলাম একটু আগেই যে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিন্তু π/2 রেডিয়ান। এটা লেখা লাগবে না, π/2 রেডিয়ান। তারপরে এখানে দেখো আমি বলতে পারি এই যে 9 সমকোণ যেটা, সেটা কিন্তু আমাদের π/2 রেডিয়ান বোঝার জন্য লেখো, না লিখলেও সমস্যা নেই। π/2 রেডিয়ান। তুমি এটাকে নাম করে ফেলতে পারো, যেমন তুমি এখানে ও দিতে পারো, এটাকে এ দিতে পারো, এটাকে তুমি বি নামকরণ করে ফেলো, ঠিক আছে? এবং এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিলাম, এটা হলো আমাদের আর। তাহলে এই বৃত্তে আমি একটা এক সমকোণ আঁকলাম, এই বৃত্তে আমি একটা কি রাখলাম? এক সমকোণ আঁকলাম। সেমভাবে এই বৃত্তটা আমি নর্মালি দেখো ওই একই বৃত্ত আর কি, হ্যাঁ সরি, খেয়াল করো এখানে আমি র্যান্ডমলি একটা বৃত্তকলা আঁকলাম, যে বৃত্তকলার ক্ষেত্রফল আমার চোখে দেখে বোঝা সম্ভব না। এবং এই বৃত্তকলার যে মাঝখানে কোণ, সেই কোণটাকে আমি ধরে নিলাম থেটা রেডিয়ান, যেটা আমি জানি না, যে কোণটা আমি জানি না। এবং আমি ধরে নিলাম এটা হলো ও বিন্দু, এটা সি বিন্দু, এটা ধরে নিলাম আমি ডি বিন্দু, ঠিক আছে? ও সি ডি এটা বিন্দু আমি নর্মালি তোমাকে ধরে নিলাম, ঠিক আছে? এবং এই বৃত্তকলার এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমাদের আর, মানে একই বৃত্ত, তো জাস্ট একসাথে লিখলে একটু হিজিবিজি হইতো, এই জন্য আমি এইভাবে আলাদা আলাদা লিখলাম। এবং আমরা কিন্তু পড়ে আসলাম যে থেটা যত বড় হবে, যে কেন্দ্রস্থ কোণও তত বড় হবে, কারণ থেটা তো কেন্দ্রস্থ কোণ, তাই না? তো থেটা বড় মানে মাঝখানে অ্যাঙ্গেলটা বড়, আর অ্যাঙ্গেল যত বড় হবে তত বৃত্তকলার ক্ষেত্রফলগুলো কি হবে? বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটাও কিন্তু আমাদের বড় হবে। আবার কমলে সবগুলোই আবার কমবে। আমাকে বলো যে তুমি কোনটা জানো? খেয়াল করো, এটা তো আমি নর্মালি আগেই বলে আসলাম, এই সম্পর্কটা আমি আগেই বলে আসছি। এবার দেখো তোমাকে আমি বললাম এটা হলো ফিগার 1 বা চিত্র 1, এটাকে আমি বললাম ফিগার 2 বা চিত্র 2। তো এখন আমাকে বলো যে ফিগার 1 হতে ফিগার 1 এর যে বৃত্তকলা সেটা কোনটা? ও এ বি, আর এখানে এ বি হলো চাপ, তাই না? ফিগার 1 হতে এ বি চাপের উপর ফিগার 1 হতে এ বি চাপে এ ও বি বৃত্তকলা রচিত হয়েছে। এ ও বি বৃত্তকলা রচিত হয়েছে। আমাদের এ ও বি বৃত্তকলা রচিত হয়েছে। এই যে আমাদের এই বৃত্তকলাটা, এই আবদ্ধ ক্ষেত্রফলটা রচিত হয়েছে। এখন তুমি কি বলতে পারবা যে এই এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে? দেখো এটা কিন্তু মুখে মুখে বলা যায় যে এ ও বি বৃত্তকলার যে ক্ষেত্রফল আমরা জানি একটা বৃত্তকে সমান 4 ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটা ভাগ এক সমকোণ করে পায়, তাই না? একদম প্রথম ক্লাস থেকে আমরা এগুলো চিল্লা আসতেছি। তার মানে আমরা বলতে পারি এই বৃত্তের 1/4 অংশ এই অংশটুকু আমাদের ক্যারি করছে। হ্যাঁ, আমরা সবাই জানি না যে একটা বৃত্তকে আড়াআড়ি ভাবে ভাগ করলে আমরা মোট 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে এই অংশটা কি? সেই একটা ভাগ। তাহলে এ ও বি যে বৃত্তকলার ক্ষেত্রফল সেটা হবে কি বলো? দাঁড়াও, সেটা হবে এই বৃত্তের যে টোটাল ক্ষেত্রফল, সেই বৃত্তের যে ক্ষেত্রফল আছে, সেই বৃত্তের যে ক্ষেত্রফল আছে টোটাল বৃত্তের ক্ষেত্রফলের 1/4 অংশ।
তাই না? এটা তো বলতে পারি আমরা, এতটুকু আশা করি বুঝছি যে এটা হলো 1/4 অংশ, মানে 1 চতুর্ভাগ, বা এখানে আরেকটা চতুর্ভাগ, এখানে নিচে আরেকটা, এইভাবে 4টা চতুর্ভাগ মিলে একটা বৃত্ত রচিত হয়। তাহলে এখন আমাকে বলো যে বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমাদের এটা হয়, এখন তুমি কি জানো বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কোয়ার, না জানলো জেনে রাখবো আজকে থেকে। এটা আমরা আরেক চ্যাপ্টারে বা জেনারেল ম্যাথে প্রমাণ করা হয় যে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার ডিভাইড বাই হলো 4। তার মানে এটাই হলো আমাদের এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এটাকে আমি তোমার নর্মালি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম, 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। ঠিক আছে, এই জানা জিনিস বের হয়ে গেল যে এটা হলো একটা বৃত্তের 1/4 অংশ, এবং সেই বৃত্তকলার ক্ষেত্রফলটা কিন্তু আমি এইভাবে বের করে ফেললাম। ঠিক আছে, এবার আসলে তোমাকে আমি বললাম যে ফিগার 2 হতে, খেয়াল করো আমি আবার এটাকে হলুদ কালার দিয়ে লিখি, আচ্ছা সবুজ কালার দিয়ে লিখি, যে ফিগার 2 হতে আমি কি বলতে পারি, এটা তো আমি জানি না। হ্যাঁ, এখানে তুমি অ্যাস ধরে নাও। ঠিক আছে, এখানকার যে বৃত্তকলার যে ক্ষেত্রফলটা, এখানকার যে বৃত্তজলের ক্ষেত্রফলটা, সেটা আমাদের কত অ্যাকচুয়ালি, ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। আর তার আগে একটা জিনিস খেয়াল করো, আমি এটা একটু লিখতে ভুলে গেছি, 1 মিনিট দাও ভাইয়া, এটা আপাতত না লিখি, আগে এটা একটু শেষ করে নিই, আর একটু বাকি আছে। যে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কি কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রশ্ন বলতে না, আসলে শর্ত মতে আর কি, প্রশ্ন তো আমি এখন দেখিনি, তাহলে শর্ত মতে আমরা বলতে পারি যে এই যে এ ও বি বৃত্তকলার যে ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার ডিভাইড বাই 4, এটা কিন্তু আমাদের তার যে কেন্দ্রস্থ কোণ মানে π/2 এটা সমানুপাতিক, তাই না? π/2 রেডিয়ানের সমানুপাতিক। এটা কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি, কারণ আমাদের সম্পর্কটা এটাই ছিল যে বৃত্তকলার ক্ষেত্রফল তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। থিটা যত বাড়বে বৃত্তকলার ক্ষেত্রফলটা তত বাড়বে, তার মানে বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা কিন্তু তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। এটাকে আমার 1 নং সমীকরণ নাম দেওয়া উচিত। এটাকে তুমি নাম দেওয়ার দরকার নেই, আমাদের লাগবে না, আমাদের লাগবে হলো এই সমীকরণটা। এটাকে আমি নামকরণ সমীকরণ করলাম 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার আসো যেটা বলতেছিলাম ফিগার 2 তে যাই। তাহলে এখানে আমি জাস্ট এখানেই দেখো আমি বলি ফিগার 2 হতে, এখানে আমি খেয়াল করো ফিগার 2 হতে, এটা সেম ভাবেই আমরা বলতে পারি, এটা প্রমাণ করার জন্য আলাদা কোনো অনেক কিছু লাগবে না। ফিগার 2 এ দেখো আমি কি বলছি যে বৃত্তকলার ক্ষেত্রফল, এটা তো বৃত্তকলার ক্ষেত্রফল আমি জানি না, এটা বের করতে হবে, তাই না? তো ও সি ডি বৃত্তকলার ক্ষেত্রফল, তাই না? তাহলে ও সি বি হয়ে গেছে, এটা ও সি ডি বৃত্তকলার যে ক্ষেত্রফল, ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা কিন্তু তার কেন্দ্রস্থ কোণ মানে থিটা ধরে নিয়েছি আমরা, থিটা সি এর সমানুপাতিক। ঠিক আছে, এটাকে আমি নামকরণ করলাম 2 নম্বর সমীকরণ দ্বারা। এবার আমি জাস্ট 2 কে 1 দ্বারা ভাগ করে দেবো, আমি উপৃষ্ঠায় করি। ঠিক আছে, এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। এতটুকু নিয়ে যাই, তাহলে আমার সুবিধা হবে। এটা মুছে গেল নাকি? খেয়াল করো, পৃষ্ঠা নিয়ে যাই, এখানে নিয়ে আসি। তো ফিগার 2 তে আমাদের ছিল ওসিডি বৃত্তকলার ক্ষেত্রফল, মুছে গেছে, ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল ছিল সেটা সমানুপাতিক ছিল। এটাকে আমি নামকরণ দিলাম 2 নম্বর সমীকরণ। এবার জাস্ট আমি 2 কে 1 দ্বারা ভাগ করলাম। তো ভাগ করলে আমাদের কি হবে বলো? ভাগ করলে আমাদের হবে ওই পাশে হবে, আচ্ছা এখানে কিন্তু আগের মতোই এই সমানুপাতিক চিহ্ন উঠালে এটা কে আসবে, ধ্রুবক আসবে, এটা উঠালে এটা কে আসবে, একটা ধ্রুবক আসবে, তাই না? এই ধ্রুবকগুলো কাটাকাটি হয়ে যাবে এখানে, দেখো বুঝতে পারছি তো, সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক আসবে, তাই না? এটা হলো কে ধরলাম আমরা। তো এখন আমরা দেখো কি বলতে পারি এখান থেকে, যে ওসিডি বৃত্তকলার ক্ষেত্রফল, যেটা আমাদের টার্গেট বের করা, ওসিডি বৃত্তকলার ক্ষেত্রফল ওইটা ডিভাইডেড বাই, আমরা এখান থেকে বলতে পারি এই দেখো এইটা পাই আর স্কোয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা বলতে পারি যে কি সমীকরণ আসছিল এখান থেকে, সমানুপাতিক চিহ্ন উঠলে কে আসতো, কে ইন্টু আগেটা নিছি, তাই না? তো কে ইন্টু থেটা সি আর ডিভাইডেড বাই এখানে আসবে কি কে ইন্টু π/2। আশা করি বুঝতে পারছি। জাস্ট 2 কে 1 দ্বারা ভাগ করলাম এবং ধ্রুবকগুলো আমি এখানে আনলাম, সমান সমান চিহ্নটা আমি এখানে আনলাম। এখন আমার লাগবে তো ওসিডি বৃত্তকলার ক্ষেত্রফল, কারণ এটা আমার কাছে আননোন। তাহলে এখান থেকে আমি জাস্ট এটাকে দেখে বাকি সব পাশে নিয়ে যাই, কে এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমি বলতে পারি যে ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল, ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল, ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল, ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা কি হবে বলো? ওসিডি বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা হবে, সবকিছু নিয়ে আসো এখানে আস্তে আস্তে, থেটা সি আছে উপরে আর নিচে আছে π/2, নিচে আছে কি এখানে
পাই আর স্কোয়ার ডিভাইড বাই 4 এখানে কি আছে ভাগ আছে পুরাটা কি আছে এখানে ভাগ আছে উপরে গেলে গুণ হয়ে যাবে তো এখান থেকে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 এখানে গুণ হয়ে গেল এখানে পাই বাই 2 আছে তো 2 কে আমরা যদি ভাগটাকে গুণ করি 2 যাবে উপরে আর নিচে আসবে পাই এই হিসাব নিকাশ আমরা মোটামুটি সবাই জানি আশা করি কারাকারিগুলো করে ফেলি এবার আসলে পাই আর পাই ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবার 2 দুগুণে হয়ে যাবে 4 ঠিক আছে আর এখানে আর কিছু যাবে না আর কিছু যাবে না তো এখান থেকে কি আসলো বলো এখান থেকে নিচে আছে 2 মানে হাফ আছে তাহলে হাফকে একটু গুছায় লিখি হাফ আর এখানে আছে উপরে আর স্কোয়ার তাহলে হাফ আর স্কোয়ার আর হলো থেটা থেটা অবশ্যই রেডিয়ান কোণ হবে তার মানে আমরা দেখলাম যে ওসিডি বৃত্তকলার ক্ষেত্রফল আসলো হাফ আর স্কোয়ার থেটা তার মানে আমরা দেখলাম যে কোনো একটা ত্রিভুজের মধ্যে যদি একটা বৃত্তচাপ রচনা করি তাহলে সেই বৃত্তচাপ যে পরিমাণ বৃত্তকলা আবদ্ধ করে সেই বৃত্তকলার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থেটা ওই বৃত্তের ব্যাসার্ধ এবং ওই চাপটা কতটুকু কোণ উৎপন্ন করছে সেই কোণটার গুণফলের সমান এবং হাফ থাকবে একটা তার মানে এখন এখান থেকে আমরা যে সূত্রটা দাঁড় করাতে পারি সেই সূত্রটা হলো যে কোনো একটা বৃত্তের বৃত্তকলার বৃত্তচাপ কর্তৃক যে আবদ্ধ বৃত্তকলার যে ক্ষেত্রফল সেটা হবে হাফ ইন্টু আর স্কোয়ার ইন্টু থেটা এবং থেটাটা কোন এককে হবে সেটা অবশ্যই রেডিয়ান এককে বসাতে হবে কারণ প্রমাণটা আমরা রেডিয়ান একক ধরেই করছি কোনো ডিগ্রি কিন্তু আমি এখানে আনি নাই এই জন্য আমাদের রেডিয়ানটা আমাদের গুরুত্বপূর্ণ এবার দেখো আমরা সবগুলো আশা করি বুঝলাম আমাদের ব্যাপারগুলো আমরা মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছি ঠিক আছে এগুলো আশা করি বুঝলাম আমাদের কোনো সমস্যা নাই এবং আমরা এখন সামনে প্রসিড করতে পারি আমরা সামনে আবার এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার খেয়াল করো আমরা যা যা শিখছিলাম আশা করি সবাই এখন মোটামুটি ধারণা আমাদের হয়ে গেছে আমরা কি শিখলাম একটু আবার যদি করে দিই আমরা শিখলাম মোটামুটি যে 1 ডিগ্রি ইকুয়াল টু ছিল আমাদের কি পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান তারপর আমাদের কি ছিল বলো আমাদের ছিল 1 রেডিয়ান ইকুয়াল টু ঐকিক নিয়ম 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি তো আমরা দেখলাম যে হ্যাঁ এই দুটো সূত্র আর কি আমরা বলতে পারি যে 90 ডিগ্রি ইকুয়াল টু আসলে কি পাই বাই 2 রেডিয়ান তাই না ডিগ্রিতে প্রকাশ করলে 90 ডিগ্রি আর পাই রেডিয়ানে প্রকাশ করলে পাই বাই 2 ঠিক আছে আবার যদি তুমি বলো যে 180 ডিগ্রি কত হবে সেটা হবে আমাদের কি পাই 360 ডিগ্রি বলে সেটা আমাদের কি হবে সেটা আমাদের হবে 2 পাই এরকম অনেক কোণগুলোকে আমরা এখন ব্লা আকারে প্রকাশ করতে পারি মোটামুটি আমরা এখান থেকে বললাম এবং আমরা দেখো ষাটমূলক পদ্ধতিতে পড়ে আসছিলাম যে আমরা জানি যে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয় এবং সেই 90 ডিগ্রিকে যদি আমরা 90 ভাগে ভাগ করি সেটা 1 ডিগ্রি হইতো প্রত্যেকটা ভাগ এবং সেই 1 ডিগ্রিকে যদি আমরা আবার 60 ভাগে ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটা ভাগকে আমরা কি বলতাম 1 মিনিট তার মানে সেখান থেকে আমরা বলতে পারতাম যে 1 ডিগ্রি ইকুয়াল টু কিন্তু আমাদের ছিল 60 মিনিট এখান থেকে আমরা আবার বলতে পারি যে 1 মিনিট ইকুয়াল টু আমাদের ছিল আবার কি 60 সেকেন্ড তার মানে এখান থেকে আমরা বলতে পারতাম যে আসলে 1 মিনিট ইকুয়াল টু কি আবার তাহলে বলো 1/60 এত ডিগ্রি তার মানে মিনিট থেকে যদি ডিগ্রিতে যাইতে হয় তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে আবার সেম ভাবে তোমার যদি সেকেন্ড থেকে যদি তুমি মিনিটে যেতে চাও তোমাকে আবার 60 দ্বারাই ভাগ করতে হবে মিনিটে যেতে চাইলে তাই না এটা আমাদের নরমাল নিয়ম ছিল যে মিনিট থেকে মানে যত আমি ডিগ্রি কাছাকাছি যাব সেকেন্ড থেকে মিনিট থেকে আবার ডিগ্রি তত আমাকে 60 দ্বারা ভাগ করতে হবে আমি জাস্ট সামারিটা করে দিই ধর আমি বললাম তোমাকে এখানে সেকেন্ড তারপর এখানে বললাম মিনিট এখানে বললাম আবার ডিগ্রি তাহলে প্রত্যেকটা ভাগে তোমাকে কিন্তু মনে রাখতে হবে 60 দ্বারা ভাগ 60 দ্বারা ভাগ করতে হবে আবার যদি উল্টা যাও যে তুমি যদি ডিগ্রি থেকে মিনিটে যাও আবার মিনিট থেকে সেকেন্ডে যাও তখন কিন্তু তোমাকে আবার 60 দ্বারা গুণ করতে হবে 60 দ্বারা গুণ জাস্ট উল্টা আর কি হ্যাঁ এগুলো আশা করি ফিল করতে পারো 60 দ্বারা গুণ আবার হবে 60 দ্বারা গুণ এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে সবসময় এখন আসলে আমার সামনে যেতে হলে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আমরা দেখবো তাহলে আমাদের একদমই এগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি এখানে একটা ম্যাথ আছে 1 মিনিট এই ম্যাথটা একটু খেয়াল করো তোমাদের বইয়েরই ম্যাথ বলতেছে উদাহরণ 3 যে ম্যাথটা আমাদের এখানে আছে এই ম্যাথটা একদমই সোজা ম্যাথ এবং তোমাকে জাস্ট বলছে একটা মান দিয়েছে তোমাকে সেই মানটা দেওয়ার পর তোমাকে বলতেছে এই মানটা দিয়ে তুমি এখন প্রমাণ করো যে ক নাম্বার দেখো কি বলছে ক নাম্বার তোমাকে বলতেছে আমি এখানে করি এটা ক নাম্বার তোমাকে বলতেছে যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে তুমি রেডিয়ানে প্রকাশ করো একদমই সোজা তুমি প্রথমে লিখবা যে 30 ডিগ্রি তারপরে 12 মিনিট আর হলো আমাদের 36 সেকেন্ড এটাকে আমি আস্তে আস্তে কিছু প্রকাশ করবো আমরা রেডিয়ানে প্রকাশ করবো তো রেডিয়ানে প্রকাশ করতে হলে আমাদের কী করতে হবে আমাদের একদম প্রথমে তুমি এক কাজ করবা একদম ছোট্ট ডিগ্রিতে নিয়ে যাবে প্রথমে কারণ তুমি জানো কি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান তো এখন তোমার এখানে তো সেকেন্ড আছে মিনিট আছে তো এগুলোকে তুমি সবগুলোকে একবার ডিগ্রিতে নিয়ে যাও পরে তুমি হিসাব নিকাশ আস্তে আস্তে শুরু করো ঠিক আছে এখন তুমি এখান থেকে হিসাব করো যে
এখান থেকে হিসাব করে দেখো যে 30 ডিগ্রি আছে, এখন আস্তে আস্তে আসবা। হ্যাঁ, প্রথমে সেকেন্ডকে মডিফাই করবা, পরে মিনিটকে মডিফাই করবা, তারপরে ডিগ্রিতে আসবা। তো 12 মিনিট আছে এখানে। 36কে তুমি 60 দ্বারা ভাগ করো, আমি কি বলে আসলাম যে সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট পাই, মিনিটকে আবার 60 দ্বারা ভাগ করলে ডিগ্রি পাই। তো এখানে 12 আছে আর 36কে আমি 60 দ্বারা ভাগ করলাম, এটা এখন কী হয়ে গেছে, মিনিট হয়ে গেছে। এখন এটাকে একসাথে লিখতে হবে, এই যে মিনিট। বুঝতে পারছি যে 36 সেকেন্ড ছিল, সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে সেটা মিনিট হয়ে যায়, তাহলে মিনিট হয়ে গেল। তাহলে এখন দুইটা একসাথে মিনিট হয়ে গেছে, দুই একসাথে কী হয়ে গেছে, দুইটা একসাথে মিনিট হয়ে গেছে, দুই একসাথে কী হয়ে গেছে, মিনিট হয়ে গেছে। এখন তুমি এটাকে ক্যালকুলেটারে করতে পারো, আবার মুখে মুখে তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। কাটাকাটি 5 বার 60 হবে। হ্যাঁ, তো এইভাবে তুমি কিন্তু করতে পারো, কোনো সমস্যা আমাদের এখানে নাই। নর্মালি নিজে করলে এরা হয়ে যাবে। হ্যাঁ, বা 636 দিয়ে করতে পারো। হ্যাঁ, এই জায়গায় তুমি কাটলে কাটাকাটি করা যেতেছে। তো এখান থেকে তুমি জাস্ট হিসাব করলে দেখবা এরকম আসবে যে 30 ডিগ্রি ইজিক্যাল টু হবে এখান থেকে কাটাকাটি চাইলে এখান থেকে করতে পারো। যেমন তুমি যদি কাটাকাটি করো 3 দিয়ে কাটাকাটি করতে পারো, 3 × 36 হয়, 12 দিয়ে করো, 12 দিয়ে কাটাকাটি করলে কত হয় দেখো, এখানে 12 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 3 × 36 আর 5 × 60, তাই তো। এভাবে কাটাকাটি করে ফেলতে পারো। থাকতেছে আমাদের কি বলো, 12 ইন্টু এখানে 3 ডিভাইডেড সমস্ত আর কি, 3/5। তো এখন যা সমস্তকে হিসাব নিকাশ করো, যে এটা আবার ইয়ে হয়ে গেছে, সাদা কালি দিয়ে লিখি, যেন কি আসতেছে 30 ডিগ্রি এখানে 12 সমস্ত 3/5, তো কত আসবে এটা করলে, 5 × 60, 60 3 যোগ 63, আর নিচে আসবে কত 5। তার সমস্ত ক্যালকুলেশন করলাম, তাই না। 5 × 60, 60-এর সাথে 3 যোগ হয়েছে 63, আর নিচে থাকবে 5। এটা সমস্ত ক্যালকুলেশন বলা হয়। এটা কিসে আছে বলো, এখনো মিনিটে আছে। এখন তোমাকে যেতে হবে কিসে, ডিগ্রি যেতে হবে। তো এখন তুমি আবার সেম কাজ করো, যে 30 ডিগ্রি আছে, এই 30 ডিগ্রি আছে, ধরো 30 ডিগ্রি আছে, তাহলে এখন এই যে মিনিটটা আছে, সেই মিনিটটাকে তুমি এখন কি করো, আবার 60 দ্বারা ভাগ করো, তাহলে 63, আর নিচে আছে 5, নিচে আছে কি 5, তো 5 তো আসে আগে থেকে, আর 60 দ্বারা তুমি এখন ভাগ করে দিচ্ছ আবার, তো 60-এর নিচে আবার একটা গুণ হবে। এখন পুরোটা কিসে আসছে, পুরোটা আসছে এখন আবার ডিগ্রিতে, পুরোটা কিসে আসছে, ডিগ্রিতে আসছে। এখন তুমি জাস্ট কাটাকাটি করতে পারো, আবার ক্যালকুলেশনও চাইলে করতে পারো। সব কিছু করার পরে দেখবা আমি এখান থেকে শুরু, এখানে আবার আসছি, তাই না। 1 মিনিট দাঁড়াও, এবার শেষ হলো, আমি এই পাশে আবার আসি, খেয়াল করো। এ পাশে করলে কত আসবে বলো, এ পাশে করলে কত আসবে, 30 আসলো এখানে। জাস্ট হিসাব নিকাশগুলো একটু ক্যালকুলেট করতে পারো, 30 আসলো এখানে, আর এটা দেবে কাটাকাটি করলে আমাদের 5 6 30 আসছে, ঠিক আছে। 5 6 30 মানে 300 আসতেছে, 63/300, 5 6 300-কে ভাগ করলে তোমার 21/100, 3 দিয়ে ভাগ করা যাবে আর কি। 3 21 63, 3 1 3, 3 2 6, হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে তোমার দেখবা এখানে আসবে কত, মানে বুঝতে পারছো কি বলছি, দেখো 5 6 30 মানে কত, 300 না। দেখো আমি তোমাকে বলি, এই যে 30, এটা হলো 63, এটা হলো কি 300। তো এখন তুমি যদি 3 দ্বারা ভাগ করো, এটা কাটলে আসবে 21, আর এটা কাটলে আসবে 100, 3 100 300, আর 3 21 63। তো ওভারঅল কত আসলো, আমার আসলো 21/100 এত ডিগ্রি। যা ছোটো করতেছে, হ্যাঁ, এইগুলোর মধ্যে নাম্বার আছে কিন্তু। এখন তুমি কি করবা, এই 300-কে এটার সাথে গুণ করবা, গুণ করার পর 21-কে দিয়ে যোগ করবা, সমস্তকে ভগ্ন সহকারে লিখতে চাচ্ছ। কত আসবে, 300 × 100 মানে কত, 3000, আর এখানে 21 যোগ করলে হবে 3021, 3021/100। এটা করলে কত আসে, এটা করলে আমাদের ডিগ্রি আসে। এগুলোকে তুমি ক্যালকুলেটারে চাইলে কি দশমিক লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট এগুলো এইভাবে লিখলে একটু সুন্দর দেখায়। এখন দেখো তোমাকে ডিগ্রি পেয়ে গেলা। এখন তুমি তো জানোই যে ডিগ্রি থেকে এরিয়ানে কনভার্ট করলে কি করতে হয়, 1 ডিগ্রি ইকুয়াল টু কি, 1 ডিগ্রি ইকুয়াল টু হবে π/180, 1 ডিগ্রি ইকুয়াল টু কি π/180 রেডিয়ান। তো এখান থেকে তুমি যদি এত ডিগ্রি হয় তাহলে কত হবে বলো, এই যে 30 21 ডিভাইডেড বাই 100, জাস্ট π/180 হয়ে যাবে এখানে গুণ, তো হয়ে গেল কি এটা রেডিয়ান। কারণ তুমি কি জানো, কারণ তুমি জানো, সুতরাং যে 1 ডিগ্রি ইকুয়াল টু হবে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু এত রেডিয়ান হয়, তাহলে এত ডিগ্রি ইকুয়াল টু হবে এটা ইন্টু এত। এখন জাস্ট ক্যালকুলেটার কাটাকাটি করতে পারো, অথবা তুমি একদম ডিরেক্টলি সব ক্যালকুলেটার বসায় দিবা। 3021 পায়ের মান 3.1416, 100 এবং 180 করার পর দেখবা এই মানটা আসবে 0.5273 এত রেডিয়ান, 5273 এত রেডিয়ান। এটাকে তুমি প্রায় লিখবা, কারণ রেডিয়ান মানে পায়ের মান তো আমি বলে আসলে এটা অমূলত সংখ্যা, এটা আমার কখনোই শেষ হবে না, ঠিক আছে। এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে 1,20,000 পর্যন্ত, এরকম হইতেই থাকবে এটা। এই জন্য এটাকে প্রায় লিখতে হয়, প্রায় লেখার নিয়মটা আমাদের ভুললে চলবে না, ঠিক আছে। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটা। তার মানে আমরা বলতে পারি যে এত ডিগ্রি ইকুয়াল টু হলো এত রেডিয়ান। এইভাবে আমাদের প্রকাশ করে আমাদের আসতে হবে। এবার তুমি যদি সেম ভাবে তুমি যদি খ নাম্বারটা অ্যান্সার করতে চাও, খেয়াল করো, খ নাম্বারটা অ্যান্সার করতে চাও, এটা কিন্তু অনেকটা আমাদের সেম। খ নাম্বারটা অ্যান্সার কিন্তু আমাদের কি সেম ভাবে আমাদের করা যাবে, খ নাম্বারটা অ্যান্সার কিন্তু আমাদের সেম ভাবেই করা যাবে। তো বলো এখন তুমি খ নাম্বারটা অ্যান্সার কিভাবে অ্যান্সার করতে পারো, খ নাম্বারটা খেয়াল করো যে খ নাম্বার কি বলছে, 1 মিনিট,
খ নাম্বার বলতেছে যে উল্টা রেডিয়ান দিয়ে দিছে 3π/13, এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে তোমাকে নর্মালি বলেছে। এটা প্রথমে তোমার কাজ কি, প্রথমে রেডিয়ানটাকে ডিগ্রিতে নিবা, ডিগ্রিকে আস্তে 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 মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে তোমাকে আস্তে আস্তে। দেখো কিভাবে সলভ করবো এটাকে। প্রথমে তোমার দেওয়া আছে কি 3π/13, এখান থেকে তুমি যখন ডিগ্রিতে নিবা কি করতে হবে, এটা কিছু দেওয়া আছে, রেডিয়ান দেওয়া আছে, তাহলে 3π/13 ইকুয়াল হবে 180/π। এটা করলে কি এসে পড়বে, ডিগ্রিতে এসে পড়বে। জাস্ট কাটাছাড়া যদি করা যায় কাটাছাড়া করতে পারো, কোনো সমস্যা নাই। এটা কাটাছাড়া করলে দেখবা আসবে তোমার এখানে এই পাই তো ক্যান্সেল হয়ে গেছে, তাই না? তো জাস্ট কাটাকাটি করবা, করার পর দেখবা আসবে এখানে 540/13, 540/13 ডিগ্রি, 540/13 ডিগ্রি। এটাকে তুমি যখন ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে তুমি কিভাবে নিবা আস্তে আস্তে। তো একটা মিনিট ভাইয়া ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। দেখো ক্যালকুলেটর এখানেই আছে, আমি হিসাব করে তোমাদের দেখাচ্ছি কিভাবে হিসাব করবা। প্রথমে খেয়াল করো এখানে অ্যাপ্লিকেশন ক্যালকুলেটর কই আছে, এই যে ক্যালকুলেটর এখানে আছে, দেখি ক্যালকুলেটর এখানে আনা যায় কিনা। হ্যাঁ দেখো এখানে আনলাম আমি যে 540/13 কত আসতেছে দেখো, 540/13 আমাদের আসতেছে 41.5384, ঠিক আছে? তো আমি এটাকে করি, নর্মালি সলভ করার চেষ্টা করো, যে এটা আসতেছে তোমার 41.53846154 সবই লেখো, এত ডিগ্রি আসতেছে। বাট এখন আমি কিভাবে এটাকে মিনিটে সেকেন্ডে বা এভাবে মানে ধীরে ধীরে প্রকাশ করব। দেখো এটা পূর্ণ সংখ্যা কত, 41 না? তো সেটাকে আগে লেখো, এটা হলো 41 ডিগ্রি। এখন তোমার পয়েন্টের পরে যেটা আছে এটাকে তোমার আবার 60 দ্বারা গুণ করতে হবে। আমি কি বলে আসলাম যে ডিগ্রি থেকে মিনিটে গেলে 60 দ্বারা গুণ করতে হয়, মিনিট থেকে সেকেন্ডে গেলে আবার 60 দ্বারা গুণ করতে হয়, আবার সেকেন্ড থেকে মিনিটে আসলে 60 দ্বারা ভাগ করতে হয়, মিনিট থেকে ডিগ্রি আসলে 60 দ্বারা ভাগ করতে হয়, তার মানে উল্টা আর কি। তাহলে এখানে আমাদের 41 ডিগ্রি পূর্ণ হয়েছে। আর দশমিকের পরে যে সংখ্যাটা আছে মানে কি 0.53846154, এটাকে আবার তোমাকে 60 দ্বারা গুণ করতে হবে এবং 60 দ্বারা গুণ করে তুমি মিনিট পেয়ে যাবা। কি পেয়ে যাবা? মিনিট পেয়ে যাবা, ঠিক আছে? কি বললাম যে পূর্ণ সংখ্যা যেটা আছে সেটাকে আমাদের ডিগ্রি প্রকাশ করতে হবে, তারপর সেটা দেখেন আমি কাজ করবা যে মাইনাস এটা কি হয়েছে সমান তো বুঝলাম, এখন এটাকে মাইনাস করি, কিভাবে করবো এটা ক্যান্সেল করে দিই, -41 করে দিই। ও আচ্ছা এটা হয় নাই, ধরো আবার একটু লিখি যে 41.53845384 6154 সেখান থেকে 41 আমাদের, আচ্ছা না লিখলেও হইতো জানে এত আসবে, তাই না? এবং যেই অ্যান্সারটা আমাদের আসছে সেটার সাথে আমরা গুণ করবো কাকে, গুণ করবো আমাদের 60কে। এইভাবে করলে আসবে না, এভাবে করলে আসবে না। আমাদের আবার কি করতে হবে, এটা লিখতে হবে। তো কিছু করার নাই, দেখি একটু 53 84 61 তারপরে 54 ইন্টু 60, এটা করলে আমাদের আসবে 32 সামথিং। এখান থেকে আবার কি আসলো, আমি এটা আবার হিসাব নিকাশ করি যে 41 ডিগ্রি, আবার দেখো সেম ভাবে 32 কি পূর্ণ সংখ্যা না, তার মানে 32 হবে মিনিট। আবার তুমি যখন সেকেন্ড পাইতে চাও তখন তোমাকে 0.30 দশমিকের পরে যেটা আছে 30769 তারপরে 24, এটাকে আবার 60 দ্বারা গুণ করতে হবে, এটা তুমি সেকেন্ড পাইছো, এই সেকেন্ড পেয়ে গেলা। এখন কত আসবে দেখো, আবার ক্যান্সেল করে দাও, এটা মিনিট ক্যান্সেল করে দাও এটা। তো এখন দেখো কত আসবে 0.30 7692 ইন্টু 60, এটাকে একটা কাটাকাটি করতে হবে, একটা কাটাকাটি করে ডেল টাকাটা দিই, হ্যাঁ শোনো কত আসলে দেখো। এখন আমার পুরো অ্যান্সারটা লিখে দিতে পারবো যে 41 ডিগ্রি 32 মিনিট আর হলো কি 18.461544 এত সেকেন্ড। এই হলো আমাদের পূর্ণ অ্যান্সার, এই হলো কি আমাদের পূর্ণ অ্যান্সার। তুমি চাইলে এখানে দুই ঘর পূর্ণ যেতে পারো, বাট আমি পুরোটা লিখে দিলাম, ঠিক আছে? যে আমরা প্রথমে ডিগ্রিটাকে এইভাবে লিখলাম ভাঙা, লেখার পর পূর্ণ সংখ্যাকে আমরা ডিগ্রি লিখবো, আর পরের সংখ্যাটা তো কি এটা ভগ্নাংশ আসছে না, এই জন্য এটাকে আমরা কি করবো আবার মানে এই জন্য হয় যে এই কোণটা বড় কোণ, এই বড় কোণটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করলাম। আর এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কোণগুলোকে যাতে আমরা আরো স্পেসিফিক ভাবে পাই, এই জন্য কিন্তু মিনিট বা সেকেন্ডের উৎপত্তি ঘটছিল, আমরা মধ্যে বলে আসছিলাম। এই জন্য কিন্তু দশমিকের পরে জিনিসটাকে আবার 60 দ্বারা গুণ করলে আমরা মিনিট পেয়ে যাবো পূর্ণ সংখ্যাটা, আবার দশমিক পেলে সেটাকে আবার 60 দ্বারা গুণ করে আমরা সেকেন্ড পেয়ে যাবো, এইভাবে পেয়ে যাবো। এইভাবে হলো কনভার্সনটা গুলো করা হয়। হ্যাঁ আমি একটা ম্যাথ দেখা দিলাম যে অন্যান্য ম্যাথগুলোতে আমাদের সুবিধা হয়ে যায়।
এবার আসো আমরা যদি পরে আরেকটা ম্যাথের মধ্যে যাই, এখানে আরেকটা ম্যাথ আছে। এবারটা সোজা, একটা ত্রিভুজে তিনটা কোণের অনুপাত 3:4:5 এবং কোণ তিনটির বৃত্তীয় মান কত? ঠিক আছে, অনুপাত বলে দিছে, তো অনুপাত কিন্তু অ্যাকচুয়ালি মান না। দেখো তোমাকে আমি যদি বলি, একটু চিন্তা করো, তোমাকে আমি যদি বলি যে 12:24 আচ্ছা ইস্টু না বলি, তোমাকে আমি বললাম 12, 24 আর হলো 36, তিনটা কোণের মান 36, এটাও তিনটা কোণের অ্যাকচুয়াল মান, 12 ডিগ্রি 24 ডিগ্রি, ডিগ্রি দিয়ে বললাম হ্যাঁ বোঝার জন্য, ডিগ্রি, এটা তিনটা কোণের অ্যাকচুয়াল মান, মানে হ্যাঁ এটাই আসল মান। কিন্তু তোমাকে আমি পরীক্ষায় এইভাবে না দিয়ে এটা অন্যভাবে দিলাম, যে আমি বললাম তিনটা কোণের অনুপাত হলো, এই তিনটা কোণকে যদি 12 দ্বারা ভাগ করি কত হয় বলো তো? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 1:2:3 না, যে এই কোণটার দ্বিগুণ, এই 24টা কি 12 দ্বিগুণ, আবার 36 কি 12 3 গুণ, তার মানে 1:2:3, এই 1 এর সাপেক্ষে এটা দ্বিগুণ, 1 এর সাপেক্ষে এটা 3 গুণ, তাই তো? তার মানে এইভাবে অনুপাত আকারে দিয়ে দিছি। তো এটা দেখে কিন্তু তুমি বলতে পারবে না যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মানগুলো কেমন ছিল। তার মানে এই প্রত্যেকটা কোণের সাথে যদি 12 গুণ করি তাহলে কিন্তু আমি কি পাই যাবো? অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে? তার মানে একটা ধ্রুবক সংখ্যা গুণ করতে হবে, এই যে 12 গুণ করতে হবে, এই 12 গুণ করলেই কিন্তু আমি অ্যাকচুয়ালি আমাদের কোনগুলোর অ্যান্সার আমি পেয়ে যাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, যে অনুপাত দেওয়া মানে হলো একটা সংখ্যা উচ্চ থাকা, একটা ধ্রুবক উচ্চ থাকা, মানে অনেকটা এরকম আর কি। সেই ধ্রুবকটা আমরা গুণ করলেই 12 ডিগ্রি করে গুণ করলেই আমরা কিন্তু 12, 24, 36 পেয়ে যাবো, ঠিক আছে? এই কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পারছি। এখানে কিন্তু ওই কনসেপ্টে আমাদের কাজে লাগবে। আর বৃত্তীয় মানে কি, মানে রেডিয়ানে বের করতে বলছে। একটা ত্রিভুজে তিনটা কোণ, চিন্তা করো, তোমাকে আমি বলে দিছে যে একটা ত্রিভুজ আমি আঁকলাম নর্মালি, আঁকলাম, এই ত্রিভুজের তিনটা কোণের যে অনুপাত সেটা হলো 3:4:5, বুঝে সেম ভাবে বলে দিছে। কিন্তু অ্যাকচুয়াল কি তাদের মান 3, 4, 5 না, কিছুটা গুণ অবশ্যই এখানে আছে, কিছুটা গুণ কি অবশ্যই এখানে আছে। তাই জন্য আমাদের ধরে নিতে হবে যে ধরি সাদা কলম দিয়ে লিখি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে কি, তিনটি কোণ যথাক্রমে আমি ধরে নিই 3, ওই একটা মান, একটা ধ্রুবক মান আমাদের লাগবে, এবং প্রত্যেকটা কিন্তু 12, 12, 12 ছিল। তাহলে ধরো যে 3x, তারপরে 4x আর হলো 5x, তোর এক্স এর মান 12, 12, 12, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি, চিন্তা করতে পারো। যেহেতু আমাকে বৃত্তীয় মান বলছে, আমি জন্য এগুলো রেডিয়ানে ধরে নিই, ওখানে ডিগ্রি ছিল আমি এখানে রেডিয়ানে ধরে নিই, এক্স ডিগ্রি, এক্স রেডিয়ান, তার মানে এখন আমি যত হিসাব নিকাশ করবো সব রেডিয়ান হিসাব নিকাশ করবো, তাহলে আমি অ্যাকচুয়াল যে মানগুলো পাবো লাস্টে সবগুলো আমি রেডিয়ানে পেয়ে যাবো, ঠিক আছে? এখন আমরা সবাই আমাদের আমি পড়ে আসছিলাম, মনে আছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলতো? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। আলফা ধরো, এটাকে বিটা ধরো, আচ্ছা আলফা বিটা না ধরি, 1 মিনিট। এখন তো আমি জানি ত্রিভুজের তিনটা কোণ কত কত বলো তো? আমরা তো বলে আসলাম যে একটা হলো 3xc, একটাকে আমি বললাম যে 3xc, আরেকটাকে আমি বললাম 4xc, আরেকটাকে আমি বললাম 5xc। আমি কিন্তু কিসে বলছি? রেডিয়ানে বলছি। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা জানি উই নো ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু আমাদের 180 ডিগ্রি, বা আমরা এটাকে বলতে পারি পাই রেডিয়ান, ঠিক আছে? এখন আমাদের ডিগ্রি কোনো ক্যাচাল কিন্তু আমাদের এখানে নাই, ডিগ্রি কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ আমি কোনগুলোকে রেডিয়ানে প্রকাশ করছি অটোমেটিক, মানে অলরেডি রেডিয়ানে বলে আসছি, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদের পাই ইউজ করতে হবে, ডিগ্রি প্রকাশ করলে ভুল হয়ে যাবে, কারণ তুমি কোনগুলোকে বলছো রেডিয়ান আবার ইউজ করছো ডিগ্রি, তাহলে কিন্তু অ্যান্সারটা ডিগ্রিতে আসবে, রেডিয়ানে আসবে না, ঠিক আছে? তখন আমাকে আবার ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, এত কাহিনী করার দরকার নেই, আমি রেডিয়ানে হিসেব করে ফেলবো। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি আমাদের 180 ডিগ্রি হয়, তো তিন কোণের সমষ্টি বলতে কি বোঝাচ্ছি? 3xc প্লাস 4xc প্লাস 5xc, এটা সমষ্টি হবে পাই সি, ঠিক আছে? মানে রেডিয়ান বুঝাচ্ছি, সিগুলো না লিখলেও হয়, বাট আমি বোঝার জন্য লিখলাম। তো সেখান থেকে বলো 3x 4x 5x কত হয়? 5 আর 4 9, 9 10 11 12, তার মানে 12xc ইজিক্যাল কত আসবে এখানে? পাই সি। তাহলে x ইজিক্যাল কত আসলো? x ইজিক্যালটা আমাদের আসলো π/12, π/12, সি লেখা লাগবে না, π/12। এটা হলো আমাদের x এর মান। তার মানে ওই যে ধ্রুবকটা আসছিল না 12, এই 12 মতো এই x এর মানটা হলো π/12। এখন তুমি আমাকে বলো যে ত্রিভুজের তিনটা কোণ তাহলে কি আসবে? তাহলে প্রথম কোণ ত্রিভুজের প্রথম কোণ হবে আমাদের একদম সহজ এগুলো, হ্যাঁ? 3 × x এর মান কত আসলো? π/12, তার মানে 3 4 12, তার মানে π/4 রেডিয়ান, π/4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে? আর দ্বিতীয় কোণটা কত আসবে? 4 × π/12, তার মানে 3 4 12, তার মানে π/3 রেডিয়ান, তার মানে সেটা কত?
318 60 ডিগ্রি। আর এটা কি তৃতীয় কোণ, যে তৃতীয় কোণ সেটা কত আসবে 5 ইন্টু π/12। এটা কাটাকাটি করা যাচ্ছে না, তো আমরা জাস্ট এইভাবে লিখে দিই 5π/12 রেডিয়ান। এই হলো আমাদের 3টা কোণের অ্যান্সার। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। জাস্ট এককগুলো তোমরা সেম রাখবা, ঠিক আছে? ঠিক আছে, এখন আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে ভাইয়া। তো এখন আমি যদি পড়াই তোমরা বুঝতে পারবা না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমি এক্সট্রিমলি সরি, আমি এই ম্যাথগুলো আবার নেক্সট ক্লাস থেকে শুরু করব। তো আজকে আর পড়াতে পারলাম না, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এটা আমাদের জন্য অসুবিধা হবে। তো আমি এখান থেকে আবার নেক্সট লেকচারগুলো শুরু করবো, এবং নেক্সট লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সেখানে আমি একটা ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করা হয় সেগুলো আমি শিখাই দিব। যদিও এই চ্যাপ্টারে অনেক এগুলো পড়ে না, এগুলো জেনারেল ম্যাথেও অনেকেই পড়ে, বাট এগুলো অনেক সময় এমসিকিউতে আসে। আমি ডিটেলস প্রসেসটা তোমাদের একটু শিখাই দেওয়ার চেষ্টা করবো, এবং আমি আশা করবো তোমরা ধৈর্য সহকারে এই ম্যাথগুলো করবা, ঠিক আছে? আজকে সবাইকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।